সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নির্মল কমিটির 25 বছর। আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুনতাসির মামুন, অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন শ্যামলী নাসরিন চৌধুরী, প্রধান শিক্ষক, উদ্দীপন বিদ্যালয়। এবং ওই প্রান্তে আছেন গীতেশ শর্মা, যিনি একাধারে গ্রন্থাগার, কবি এবং মানবাধিকার কর্মী। ইনি এই ইয়াতে আজকের যে অনুষ্ঠান ছিল রজত জয়ন্তী অনুষ্ঠান ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সেখানে তিনি ভারতের পক্ষে আমাদের এখানে প্রতিনিধিত্ব করছেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে রামপল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা নয়, প্রকল্প এলাকা ঘুরে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর। ঘাতক দালাল নির্মূল কমিটির 25 বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং ধর্মের নামে সন্ত্রাসবাদ মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতি। জিয়া রহমানের জন্মবার্ষিকীতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা। মির্জা ফখরুল বললেন, ইসি পুনর্গঠনে গ্রহণযোগ্য সার্চ কমিটি না হলে প্রত্যাখ্যান করবে জনগণ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের মূল হোতা সহ 15 সদস্য গ্রেপ্তার। অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর সময় 10 জন উদ্ধার। এবং পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতিতে আতঙ্কের কোনো কারণ নেই, বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। স্থিতিশীলতা ধরে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশা। স্যার, যে উদ্দেশ্য নিয়ে 1992 সালে শহীদ জননী জাহানারা ইমাম এই ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে ঘোষণা দিয়েছিলেন এবং এর পরবর্তীতে গোলাম আজমের নিয়ে যে ইস্যুটাকে উনি সামনে নিয়ে আসছেন, এই 25 বছরে তার কতটুকু বাস্তবায়িত হয়েছে? ধন্যবাদ। প্রথমে বলে রাখা দরকার যে 25 বছর হিসেবটা আরেকটু বাড়াতে হবে। এই কারণে যে 1972 সাল থেকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত। আমার পাশে যিনি বসে আছেন শ্রদ্ধেয় শ্যামলী নাসরিন চৌধুরী, মনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী, শহীদুল্লাহ কায়সার স্ত্রী পান্না কায়সার সহ সবাই কিন্তু 1972 সালে শহীদ মিনারে আমরা জড়ো হয়েছিলাম এবং তারা বঙ্গভবনে গিয়েছিলেন তৎকালীন যিনি ছিলেন প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এটার দাবি নিয়ে। 72 সালের থেকে 75 সাল পর্যন্ত আপনারা জানেন যে দালাল আইন করা হয়েছিল, কিছু কিছু কাজও হচ্ছিল। 75 পর থেকে সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু 75 থেকে 92 পর্যন্ত যে কিছু হয়নি তা নয়। আমরা আমাদের কাজগুলি করেছি, হয়তো অনুচ্চারিত সুরে আমরা লেখালেখি করেছি, জনমত গড়ে তুলতে পেরেছি। এবং যখন গোলাম আজমের আমির পদে দেওয়া হলো তখনই আমাদের মনে হলো যে কিছু একটা করা উচিত। তার মানে ভয়াবহ আউটবাস্টটা হলো। কিন্তু এর আগে আমরা যে ৭১-এর ঘাতক দালাল কে কোথায়, এটাও সেই সময় আমাদের বেরিয়েছিল। এটা কিন্তু আমি বলবো যে প্রথম যে জনমত সংগঠনে এবং এই যে পুরনো বিষয়টাকে ফিরিয়ে আনা, এই একটা ছোট বই কিন্তু একটা বিরাট ভূমিকা রেখেছিল। এবং তারপরে যখন এটা একটা সভা হলো, প্রথমে আমরা শাহাদাত চৌধুরী বাসায় কয়েকজন বৈঠক হয়েছিল, তারপরে কর্নেল নুরুজ্জামানের বাসায় আহ্বান হয়েছিল, শাহরিয়ার আমরা অনেকেই ছিলাম, নাসিরুদ্দিন ইসলাম বাচ্চু থেকে শুরু করে অনেকে আমরা ছিলাম। সেখানে 101 জনের কমিটি হয়েছিল। 101 জনের বেশি ছিল, কিন্তু সবসময় এটা 101 জনের কমিটি নামে পরিচিত। এবং তখন ভালো হলো যে এটা কে নেতৃত্ব দেবেন। আমরা সুফিয়া কামালের সঙ্গে যোগাযোগ যখন করা হলো, সুফিয়া কামাল বলেন, আমার তো বয়স হয়েছে, অনেক কিছুর সঙ্গে আমি যুক্ত, এমন একজনকে দেওয়া উচিত যিনি কাজটি এগিয়ে নেবেন। তারপরে উনি জাহানারা ইমামের নাম প্রস্তাব করেন এবং জাহানারা ইমাম প্রথমে রাজি ছিলেন না, কিন্তু তিনিও তো ছেলে হারিয়েছেন, স্বামীকে তার পরপর হারিয়েছেন। তারপরে উনি রাজি হলেন। সেই থেকে বলা যেতে পারে যে এটা শুরু হলো। আমি একটা কথা বলতে চাই, আমাদের এই আন্দোলনে বাংলাদেশের এমন কোনো বুদ্ধিজীবী ছিলেন না যিনি জড়িত ছিলেন না, এমন কোনো শিল্প সংস্কৃতির ব্যক্তিত্ব ছিলেন না যারা জড়িত ছিলেন না। প্রত্যেকেই আমাদের সঙ্গে জড়িত ছিলেন। কখনো এসেছেন, সক্রিয় হয়েছেন, নিষ্ক্রিয় দেখেছেন, কিন্তু তাদের জোরালো একটা সমর্থন ছিল। এবং জাহানারা ইমামের নেতৃত্বে আমরা এগিয়ে গেছি। কিন্তু আরো দুজনের কথা আমাদের মনে রাখা উচিত। একজন হচ্ছে সুফিয়া কামাল, যিনি সবসময় সহযোগিতা দিয়েছেন। আরেকজনের কথা না বললে খুব অন্যায় হবে, তিনি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখন বিরোধী দলে আছেন, তার অবস্থানও তো তেমন জোরালো নয়,
কিন্তু তিনি কিন্তু সবসময় সাহায্য সহায়তা করেছেন যখন যেটা পারেন। এবং গণ আদালতের যে বিচারটা হলো 26শে মার্চ যেটা সেখানে যদি শেখ হাসিনা একটা ভূমিকা না রাখতেন তাহলে কিন্তু গণ আদালতের বিচার হতো না, ওখানে করা সম্ভব সম্ভব ছিল হতো না। না। সুতরাং এই তিনজনের কথা কিন্তু আমরা সবসময় স্মরণ করি। কর্নেল নুরুজ্জামানের কথা স্মরণ করি, যিনি সূত্রপাত করেছিলেন। এছাড়া সবাই, আমার আহমেদ শরীফ, কবির চৌধুরী থেকে কলিম শরাফি, কে না ছিলেন আমাদের সঙ্গে, এসেছেন গেছেন, কিন্তু আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে গেছি। এখন আমাদের নামটা কি, 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, একটা ট্রাইব্যুনাল করা। আপনি দেখেন এটি বোধহয় একমাত্র ট্রাইব্যুনাল যেটা গণ আন্দোলনের কারণে গঠিত হয়েছে। পৃথিবীর কোনো জায়গায় কিন্তু মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য কিন্তু গণ আন্দোলন হয়নি, সরকারই করেছে। আমাদের কিন্তু গণ আন্দোলনের প্রস্তুতি পেয়ে কাজ হয়েছে। কিন্তু এটা কারা করলেন? আমরা একটা জিনিস বলতে পারেন যে আমরা মিলে, সবাই মিলে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে যে মুক্তিযুদ্ধের যে চেতনার যে বিষয়টা, সেটা বোধহয় সঞ্চারিত করতে পেরেছিলাম। না হলে আপনার নির্বাচনের আগে সবাই মিলে একজোট হয়ে এই কথাটা বলতো না, এবং আওয়ামী লীগও ম্যানিফেস্টোতে বলতো না যে বিচার হবে। বিচার আপনি জানেন হচ্ছে, শাস্তি হচ্ছে, সবকিছু। একটা ক্ষোভ একটু অবশ্য আছে, সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, আমি জানি না কি কারণে যেন সুপ্রিম কোর্টে সেই মামলাগুলি এখন আর শুনানির জন্য আসছে না। আমরা প্রধান বিচারপতির কাছে অনুরোধ রাখবো, দাবিও রাখবো, যে এই যে গণ আন্দোলনের ফলে হলো, আমরা এতটা বছর রাস্তায় থেকে কাজটি করলাম, এটার একটা সমাপ্তি, অর্থাৎ যাদের মানে রায় দেওয়া হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট আপিল ঝুলে আছে, সেগুলো যেন তিনি সম্পন্ন করে দেন। স্যার, এটা তো মানুষেরও দাবি, মানে মানুষের সবাই গণ আন্দোলন, আমি তাদের সবার পক্ষ থেকে বলছি, যারা সবাই স্বাধীনতার করেছে আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এটা দরকার। 25 বছর হয়েছে, কিন্তু একটা প্রশ্ন করেন বিশেষ করে মিডিয়ারা বা অন্যরা, তাহলে কি আমাদের প্রাসঙ্গিকতা হারিয়ে গেল? আমি মনে করি না। কেননা এই জামাত বা এই যে আপনার এই পুরো গোষ্ঠীটা যদি আমি বলেন, আমি যাদেরকে হেজাবি বলি, অর্থাৎ হেফাজত, জামাত, বিএনপি, এদের কারণে কিন্তু এখান থেকে উত্থিত হয়েছে আবার জঙ্গি মৌলবাদের বিষয়টি এবং অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িকতার বিষয়টি। আপনি নিশ্চয়ই একমত হবেন যে গত এতগুলি বছর তারা কিন্তু এটাকে সমর্থন করেনি, এবং রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে জাহানারা ইমামের বিরুদ্ধে খালেদা জিয়া, এবং রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে কিন্তু জাহানারা ইমামের মৃত্যু হয়েছে। 24 জনের রাষ্ট্রদ্রোহ মামলা। এখন যেটা হচ্ছে যে তারা বিচারটা, আপনি কখনো শুনেছেন কোথাও যে মানবতা বিরোধী অপরাধের বিচারে কোনো রাজনৈতিক দল বিপক্ষে আছে? কিন্তু বাংলাদেশে এটা হয়েছে। বিএনপি, জামাত কিন্তু এটা সমর্থন করেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনারা অনেকেই আজকাল বলেন যে তাদের কেন গণতান্ত্রিক স্পেস দেওয়া হচ্ছে না। পাকিস্তানের সমর্থন করবেন, পাকিস্তানের রাজনীতি করবেন বাংলাদেশে, আর গণতান্ত্রিক কি বলে স্পেস দিতে বলবেন, এটা এক ধরনের স্ববিরোধিতা। আমি মনে করি এই বিষয়ে সাদা কালো, এর মধ্যে ধূসর কোনো রেখা নেই। সুতরাং আমাদের কাজটা হচ্ছে যে এদের এই যে জঙ্গি মৌলবাদ এবং সাম্প্রদায়িকতা, আপনি দেখেছেন যে পাঠ্য বই আজকে এই যে আমাদের সরকারকে কিভাবে পাঠ্য বইয়ের সাম্প্রদায়িকরণ হচ্ছে, তার মানে কি ষড়যন্ত্রটা থেমে নেই, জঙ্গির উৎপত্তি হচ্ছে। এই সমস্তগুলির বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। সেজন্য নির্মূল আমরা মনে করি ওই অর্থে যে এখনই কিন্তু আমাদের ঘাতক, এরাই তো আবার ঘাতক হবে, হয়েছে তো, আপনি জেএমবির তো হয়েছে, এরাই তো আবার ঘাতক হবে, এরাই তো আবার সরকারের মানে এদের দালালি করবে। সুতরাং আমাদের কাজটি এখনো প্রাসঙ্গিক, এবং আমরা মনে করি, দেখেন আমি বলছিলাম যে আমরা সেই 71-72 সালে আমাদের বয়স কত ছিল, 20-21 বছর, সেই থেকে এই পর্যন্ত হয়েছে। আমরা তো দেখতেই পাচ্ছেন চুলদাড়ি গোঁফ সবই পেকে যাচ্ছে, আপনারই পেকে গেছে, আমাদের কত ছোট আপনি। আমাদের একটা তৃপ্তি আছে, আমরা পরবর্তী জেনারেশনের কাছে আমরা এটা দায়িত্বটা তুলে দিতে পেরেছি। আমাদের পূর্বসূরীরা, ওনারা যেটা শুরু করেছিলেন পরম্পরায় আমাদের উপরে দিয়েছিলেন, আমাদের পরম্পরায় আমরা এখন এই নতুন দিকে দিয়েছি, এবং এটা চলবেই। হ্যাঁ আপা বলেন, চলবে কিভাবে চলবে আপা? এটা তো শুরু হয়েছে 72 সনে। 72 সন থেকে কত প্রতিকূলতা, বঙ্গবন্ধুর নৃশংস হত্যার পরে জিয়াউর রহমান প্রমিস করলেন যে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবেন এই জাতিকে। তো তাই উনি কিন্তু অনেকটাই সার্থক হয়েছেন। মুক্তিযুদ্ধ নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই।
রাজাকার, আলবদর, আল শামস কথাগুলো কোথাও ছিল না, না পত্রিকা না বইয়ে। বঙ্গবন্ধুর নাম কোথাও ছিল না। তারপরে মুক্তিযুদ্ধ নাই এই দেশে, এই মুক্তিযুদ্ধের দেশে মুক্তিযুদ্ধ নাই। এটা চলেছে 25 বছর, 25 বছর এটা চলেছে। তথাপি যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসলো, তখন কি হলো, ওই যে চাপা আগুন একদম অগ্নুৎপাত হয়ে গেল। অগ্নুৎপাত কিভাবে হলো? আমির ঘোষণা করার সময়ই, যখন খালেদা জিয়ার সময়ে গোলাম আজমকে আমির ঘোষণা, তখনই তো বলাই হলো যে সবাই একেবারে তখন ফেটে পড়লো। এই আমাদের দুটো দাবি ছিল, একটা হলো যুদ্ধাপরাধীর বিচার, আর একটা হলো জামাত শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ। তো সেই সময় থেকে তারপরে আমরা দেখলাম যে কাদের মোল্লার বিচার যখন আমরা মেনে নিলাম না, যাবজ্জীবন কারাদণ্ড, তখন কি হইল, একেবারে মধ্যরাতে বিস্ফোরণ, মানে লক্ষ লক্ষ জনতা বের হয়ে গেল রাস্তায় কাদের মোল্লার ফাঁসির জন্য। তো এই যে 25 বছর অন্ধকার যুগ গেল, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে রাখলো ওরা। আর আমরা আন্দোলন কম বেশি করলাম, শহীদ জননী আমরা 92 সাল থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ঘুরলেন। তখনই তো হোমওয়ার্কটা হয়ে গেছে। এই যে আজকে বিস্ফোরণ হইলো, গণজাগরণ হইলো, তো কোথা থেকে হইলো, কোথা থেকে আসলো? এই 25 বছর যে চেষ্টা করলো অন্ধকারে ফেলে রাখলো সব জাতিকে, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, তো পারলো না। তো এইভাবেই চলবে। এই যে আজকে ঘাতক দলা নির্মূল কমিটির এই যে সাফল্য, আমরা যুদ্ধাপরাধীদের কত বিচার পেয়েছি, আরো বিচার পাবো, কারণ আরো যুদ্ধাপরাধী রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক জায়গায় তিনি বলেছেন যে শেষ যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত বিচার চলবে। এখন যেটা মুনতাসির রহমান বলল, সাময়িক সুপ্রিম কোর্টের কাজ বন্ধ আছে, এটার ভেতরের কি কারণ আমরা বলতে পারছি না, রহস্য একটা থাকতে পারে, কিন্তু এই বিচার থেমে নেই, থামবে না। আরেকটা কথা, যে আরেকটা দাবি আমাদের রয়েছে, যে এই সাম্প্রদায়িক রাজনীতি, জামাত শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এইটার আন্দোলন আমরা চালিয়ে যাব, কারণ সাম্প্রদায়িকতা যে কি ভয়ানক দুশ্মন আমাদের দেশের জন্য, কি ভয়ানক শত্রু, এইটা তো আমরা প্রতি মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। আজকে কতগুলো ঘটনা ঘটেছে, সেই আপনার প্রথম থেকে বঙ্গবন্ধু হত্যার পরের থেকেই আপনি কত রকমের উত্থান, জঙ্গি উত্থান, সন্ত্রাসী কার্যকলাপ, এটার তো শেষ নাই, এটা সবাই জানে। এইগুলো কারা করছে? এরাই করছে, এই জামাত শিবিরই করছে। তো এই জামাত শিবির, আমরা আরেকটা দাবি আমাদের, যে দলের বিচার করতে হবে। জামাত শিবিরের যে এই যে অপরাধী সংগঠন, তারা যে যুদ্ধাপরাধ করেছে, এরা অপরাধী সংগঠন, এই সংগঠনের বিচার চেয়েছি আমরা, এবং সংগঠনের বিচার হবে। মাননীয় আইনমন্ত্রী কিন্তু এটা বলেছেন যে হ্যাঁ, সংগঠনের বিচার হবে। তো সংগঠনের বিচার হইলে করতে হবে, জামাত শিবির নিষিদ্ধ করতে হবে, তা না হলে এইরকম অপকর্ম, দুষ্কর্ম চলতেই থাকবে, এবং আমাদের আন্দোলনও চলতেই থাকবে। আমাদের যতদিন না পর্যন্ত আমরা শেষ লক্ষ্যে পৌঁছেছি, যতদিন না এটা শহীদ জননী জাহানারা ইমামের নির্দেশ যে আমরা আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের উত্তরসূরিরা তৈরি হয়ে গেছে। আজকে আমাদের যে সম্মেলন হলো, সেখানে যদি আপনারা সেই পুরোটা তুলে এনে দেখাতে পারতাম, বেশিরভাগই ছিল আমাদের উত্তরসূরিরা, এবং উত্তরসূরিরা তৈরি হয়ে গেছে। গীতের শর্মা, কি দেখলেন আজকে যে এটা ছিল, এই যে 25 বছর পূর্তি ছিল 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, এবং অসাম্প্রদায়িক চেতনার এবং মানবাধিকার যারা করেছে 71-এ, তাদের বিচারের ইয়াটাকে আপনার দৃষ্টিতে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি উদ্যোক্তাদেরকে আমি সাধুবাদ জানাই, বিশেষ করে শহরিয়ার কবির সাহেব, যিনি আমাকে ডাকলেন। কলকাতায় গেলে আমরা করি, ওখানে ওনাকে নিয়ে অনেক করেছি, অনুষ্ঠান করেছি, খুবই ভালো লাগলো। আমার দেশে হাওয়াটা একটু উল্টো বয়েছে, এখন উল্টো দিকে চলে যাচ্ছে। আমি হিন্দু, আমি পার্সোনালি আই এম কাট্টার হিন্দু, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আমি ভৌতিকবাদী, মেটেরিয়ালিস্ট। আমাকে হিন্দু থেকে কেউ তাড়াতে পারবে না, কেননা হিন্দু দর্শনে সব কিছুই আছে। হিন্দু দর্শনে সেক্স আছে, হিন্দু দর্শনে নাস্তিকতা আছে, হিন্দু দর্শনে ভৌতিকবাদ আছে, যেমন সাংখ্য দর্শন।
একেবারে ভৌতিকবাদী দর্শন আর ঈশ্বরবাদী দর্শন। তা আমাদের হলো বুদ্ধ, সে আমাদের মানে ভারতের না, সে বুদ্ধ তো হচ্ছে সাউথ এশিয়ার, এখন তো সারা দুনিয়াতে। বুদ্ধ কি বলেছিলেন? ঈশ্বর বলে কিছুই নেই। কিন্তু ব্রাহ্মণরা তো খুব চালাক লোক আমাদের দেশে, মারা যাওয়ার পর বললো ওই তো ভগবান ছিল, যে বলছে ভগবান বলে কেউ নেই ওকে আমরা ভগবান করে দিলাম। তো আমি এখানে এসে একটা নতুন চেহারা দেখলাম। কাগজে এসব পাওয়া যায় না আমাদের দেশে। আমাদের দেশে এখানে বোমা বিস্ফোরণ হলে খবর ছাপা হবে, ভালো কাজ হলে আমাদের মিডিয়া খবর দেয় না। আমরা একটা রেখে মনে আমাদের আছে যে না, বাংলাদেশ তো একবারে সাম্প্রদায়িক দেশ, ওখানে তো চলছে ইসলামিক কট্টার এসব বাড়ছে ওখানে বাংলাদেশে, কিন্তু এরকম কিছু তো নেই। আমি দেখিনি এটা, আর আমি জানিও এটা। একবার আমি আর এসেছিলাম 12 বছর আগে, আমি হিন্দিতে নজরুল ইসলামের জীবনী বায়োগ্রাফি লিখেছি আমি হিন্দিতে। তো তখন আমাকে ডেকেছিলেন রফিকুল ইসলাম সাহেব, নজরুল একাডেমিতে সম্বোধনা দিয়েছিলেন। আমি বাংলাদেশ সম্পর্কে দুই চেহারাটা আমি জানি। যেমন পাকিস্তানে একটা সিভিল সোসাইটি আছে, খুব স্ট্রং সিভিল সোসাইটি আছে। তারা ধর্মের বিরুদ্ধে বলে, ঘুরিয়ে টুরিয়ে বলে, তারা কবিতায় লিখে, তারা শায়েরি করে, তারা উপন্যাসে করে, তারা কাহানিতে লিখে, কিন্তু ওইসব জিনিস তো আমরা জানি না। এখন পাকিস্তান থেকে আমরা সন্ত্রাসবাদী আমাদের দেশে আসতে পারে, কিন্তু বুদ্ধিজীবী আসতে পারে না। যারা ধর্মনিরপেক্ষ, যারা চালাচ্ছে, আন্দোলন চালাচ্ছে পাকিস্তানে, তাদেরকে আমরা ভিসা দেব না, কিন্তু সন্ত্রাসবাদীরা আসে, এসে মারামারি করে চলে যায়। কি দুঃখের বিষয়, আমরা ওখানে ভুগছি, আর দেখা যাক কি হবে। ক্রস রোডে আছি আমি ভারতে। আমরা এখন আমাদের তো শুধু সাম্প্রদায়িক তো জাতিবাদও চলছে আমাদের। কিন্তু আপনি এটাকে মূল্যায়ন, মানে আজকে যেটা আপনি আমাদের পত্রিকাগুলো দেখেছেন বা এরকম, আপনি বলছেন ইন্ডিয়ান পত্রিকা এবং আমাদের পত্রিকার মধ্যে একটা ডিফারেন্সটা আপনি খুঁজে পাচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে বাইরে থেকে হয়তো বলা হয় যে আমরা খুবই বেশি সাম্প্রদায়িক, কিন্তু আপনার কাছে কি এটা মনে হয়েছে? না, এরকম কিছু মনে হয়নি। আছে ভিতরে ভিতরে অনেক জায়গা, কিন্তু এটা এখানে যা একটা সিভিল সোসাইটি আছে আর সিভিল মানসিকতা আছে, সেটা খুব স্ট্রং। কিন্তু আমাদের উচিত, যারা আমরা ভারতে আমরা আছি, বুদ্ধিজীবী, লেখক, কবি, ইভেন আমাদের সরকারের উচিত যে ওদেরকে একটু মজবুত করা উচিত ছিল, ওদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। সেটা আমরা করতে পারছি না, করিনি আমরা। অনেক বিবাদ রয়েছে, পদ্মা নিয়ে, পদ্মা জল নিয়ে রয়েছে, তিস্তা নিয়ে রয়েছে। এটা হতে পারে, সমাধান হতে পারে, কিন্তু সমাধান কেন কে করতে দিচ্ছেন আমি জানি না, কিন্তু আমাদের তরফ থেকেই দোষ হচ্ছে বেশিরভাগ। হ্যাঁ, মানে এটা নিয়ে তো আমাদের দেশের জনগণের একটা এক ধরনের ক্ষোভ আছে বা এরকম জিনিস আছে। তবে আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের 71-এর যে চেতনাটা, যেটা চেতনার মধ্যে একটা বড় অংশ কিন্তু ভারত। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মানে যে জায়গায়, এবং তার সঙ্গে রাশিয়া ছিল, এই বিষয়টা তাকে সমর্থন দিয়েছে, এবং সেই সূত্র ধরে কিন্তু এই দেশের মানুষ কিন্তু ভারতের এদেরকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করে। কিন্তু চায়না ছিল না। হ্যাঁ, চায়না ছিল না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে মাঝে মাঝে যখন মনটা খারাপ হয়ে যায়, যখন দেখা যায় যে খুব ছোটখাটো জিনিস, এই জিনিসটা বড় মানুষ, বড় ভাই হলে সে তো ছোট ভাইকে কিছু ছোট জিনিস ছেড়েই দিতে পারে। বিগ ব্রাদার অ্যাটিটিউডকে আমি পছন্দ করি না। ছোট ভাই বড় ভাই কেন, আমরা ভাই আছি, ছোট আর বড় কি। কিন্তু সমস্যাটা এই জায়গায়, কিন্তু মেন্টালিটা কিন্তু এই জায়গায়। ইউ আর রাইট। আমাদের ব্যুরোক্রেটস, আমাদের যারা আছে এখানে, চিন্তার ক্ষেত্রটা কিন্তু এরকম ব্যবহার করে বিগ ব্রাদার। ওই বিগ ব্রাদার অ্যাটিটিউডের জন্য তো আজকে নেপালে আমাদের এই অবস্থা হচ্ছে। বিকজ অফ দিস বিগ ব্রাদার অ্যাটিটিউড মিয়ানমারে আমরা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আবার একটা দেখছি ভালো সম্পর্ক হচ্ছে আমাদের। এই বিগ ব্রাদার অ্যাটিটিউডের জন্য শ্রীলঙ্কায় আমাদের খুব ক্ষতি হয়েছে আমাদের। এখন এটা মেকআপ করা হচ্ছে ওখানে। একটা ফোন আছে, তারপরে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। যে আমার আজকের দিনের প্রশ্ন, যে আমরা দেখেছি গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়েছিল। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের বিপক্ষের লোকদেরকে মন্ত্রী করা হয়েছে, তারা জাতির পতাকা পথপাত করে আমাদের সামনে থেকে চলে গিয়েছে। আমি ক্ষোভের সঙ্গে বলতেছি, আমরা এও দেখেছি মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেরা যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী লোকদের সাথে আঘাত করেছে। আমরা এও দেখেছি নতুন প্রজন্মের সামনে তাদেরকে অট্টহাসি হাঁটতে। আজকের এই দিনে মমতাজের মামুন বিষয়টিকে কিভাবে দেখছেন, কি বলবেন নতুন প্রজন্মের জন্য, জাতির জন্য? আজকে আমার এই প্রশ্ন। জি না, আমি কিন্তু এটা কথা আগেও বলেছি, কিন্তু ভয়াবহ কথা বলে দিয়েছে না, যারা আবার হ্যান্ডশেকও করছে। হ্যাঁ, কথা হচ্ছে যে এগুলি তো আমরা দেখেছি, এবং উনি যেটা বলেছেন এই যে ক্ষোভগুলি, দেখেন সবাই তো ক্ষোভের উদ্গীরণ সে একইভাবে করতে পারে না। আমি হয়তো লেখার মাধ্যমে করি, উনি হয়তো লেখার মাধ্যমে করে, কেউ রাস্তায় নেমে করে, কিন্তু
আরো অনেকে আছে যারা হয়তো বেরোয় না, কিন্তু ক্ষোভটা তো আছে, এই যে এনাদের ক্ষোভটা তো রয়ে গেছে। ক্ষোভের উদ্গীরণে তো হলো যে আওয়ামী লীগের বিজয় বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বলেন, সব গণজাগরণ মঞ্চ বলেন, সব তো এই ক্ষোভের কারণে। এবং আমি এই কথাটা বলতে চাই যে এই ধরনের বিষয় যখনই হবে, হয়তো তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া হবে না, কিন্তু বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন এটার কিন্তু একটা নিষ্পত্তি হবেই। একটা কথা আমাদের মনে রাখা দরকার, প্রতিক্রিয়াশীলতা কখনো সমাজ, দেশকে, সংস্কৃতিকে এগিয়ে দেয় না। প্রগতিশীলতাই কিন্তু সমাজ, দেশ, সভ্যতাকে এগিয়ে দিয়েছে। এবং ইতিহাস কিন্তু প্রগতিশীলতার পক্ষে, প্রতিক্রিয়াশীলতার পক্ষে নয়। না, তাহলে তাহলে স্যার দাঁড়াচ্ছে কি, উনি যেটা বললেন যে দুটো জিনিস ছিল, একটা হলো এই যে মানবতা বিরোধী যে অপরাধগুলো করেছে তাদের বিচার, অবিলম্বে যারা যে দল করেছে তাদের বিচার, পাশাপাশি যে সবচেয়ে বড় যে কঠিন কাজটা মনে হচ্ছে সেটা হলো যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যে এই জায়গায় আপনাদের ইয়েটা কি? শুনেন, এখানে আমরা বলছি আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দেই। আজকে 20 বছর ধরে জাতীয় ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াবার জন্য সর্বপর্যায়ে একটা আন্দোলন করে আসছি। এখন আমরা একটা সাংগঠনিক রূপ দিয়েছি, ইতিহাস সম্মেলনে আন্দোলন করে এসেছি। আমি শিক্ষা মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েছি, অনেকের কাছে ধর্ণা দিয়েছি, এটা হয়নি। কিন্তু এই সরকারই তো সবচেয়ে প্রথম আপনার করবে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা করবে। বঙ্গবন্ধুকে যে আমরা মনে রাখবো, মুক্তিযুদ্ধের ইতিহাসটা না থাকলে আমরা কিভাবে মনে রাখবো? কিন্তু আজকে মাদ্রাসা শিক্ষা যখন এটা পড়ানো হচ্ছে না, কোথায় কেউ তো উচ্চকণ্ঠে এই কথাটা বলছে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি এই যে সর্বশেষ যেটা দেখছেন পাঠ্যপুস্তক নিয়ে আপনারাই রিপোর্ট করছেন বারবার যে কি হচ্ছে, এটা কি আমরা চেয়েছি? চাইনি। তার মানে হচ্ছে কি, একদিক থেকে প্রতিক্রিয়াশীলতারা কিন্তু এখনো জিতে আছে। কিভাবে? তারা 25 বছর যাবৎ আমাদের মানস জগতে যে আধিপত্য বিস্তার করে হচ্ছে, পাকিস্তানের প্রত্যয়টা কোনো না কোনো ভাবে ঠিকিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে আমরা একটা পর্যায় পর্যন্ত অসাম্প্রদায়িক। আমার কাছে মনে হয়েছে পাকিস্তানি দর্শনের জন্য আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা বেদনা রয়ে গেছে। কেন বলছি না, এইসব কাজ হবে কেন? আমাকে আপনি বলেন কেন এগুলি হবে? তাহলে এগুলো যদি হয় তাহলে আমাদের আন্দোলন, এই কারণে আমি বলছি যে চলবে। এই সরকার সমর্থক আমরা, এই সরকারকে আনার জন্য আমরা অনেক কাজ করেছি, আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, রাজপথে থেকেছি। এই সরকারের যদি বার্তা অন্য হয় তাহলে আমাদেরকে সেটা তো দাঁড়াতে হবে। তা এই জায়গায় স্যার আমরা একটা সেটা হলো যে আপনি বই নিয়ে যে কথাগুলো বলেছেন যে বইয়ের মধ্যে এই জিনিসগুলো চলে আসছে। এখন কথা হলো যে স্যার, কেউ তার ভেতর থেকে বেদনা রেখেই দিতে পারে বা সে তার উদ্গীরণ করতে নাও পারে, কিন্তু যখন একজন ক্ষমতায় আছেন যিনি মানে তারা এত স্ট্রং, তার এগেনস্টে এই জিনিসগুলো কি করে হয়ে গেল এবং এরপরে তারা দাঁড়ায় থাকিয়ে কথা বলার সুযোগটা পাচ্ছে কোত্থেকে? একটা কথা হচ্ছে যে মানুষ জগতে এই সরকার ওদের বিরুদ্ধে তেমন কোনো কর্মসূচি নিতে পারেনি, খণ্ড খণ্ড নিয়েছে। আমরা সবসময় বলছি শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, মুক্তিযুদ্ধ, 4টা মন্ত্রণালয়কে একটা সমন্বিত রূপরেখা নিতে হবে, যাতে এই যে 25 বছরের যে অন্ধকার যে একটা মানুষ জগৎ তৈরি করেছে সেটার বিপরীতে যেন আমাদের আধিপত্য বিস্তার করা যায়, যেটা তারা করেছিল বঙ্গবন্ধুর আদর্শের উপর। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে সরকার যা করছে সেটি যদি জনগণ পছন্দ না করে তাহলে জনগণই তো এটার উত্তর দেবে, তাই না? আপনি ভোটে জিততে পারেন, এইসব সবকিছু হয়তো ভোটের কারণে হচ্ছে, নির্বাচনের কারণে হচ্ছে, যেসব রাজনৈতিক দলগুলি করছে, ভারতেও করছে, কিন্তু এটা ফলাফল তো খুব ভালো হয় না। সমাজ পিছিয়ে যায়, রাষ্ট্র পিছিয়ে যায়। আমি একটা কথা বারবার বলছি, দেখেন শেখ হাসিনা সময় উন্নয়ন যে পর্যায়ে গেছে সেটা দৃশ্যমান। এবং আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলছি, গত 500 বছরে কিন্তু বাংলাদেশের মানুষের এত স্বাচ্ছন্দ্য, এত সম্পদ দেখা যায়নি। সবই ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যদি মানুষ জগতে পরিবর্তন না হয়, এর সঙ্গে যদি আলোকিত দর্শন না আসে, এর সঙ্গে যদি ইতিহাস চেতনা না আসে, তাহলে তো এটা মুখ থুবড়ে যায়। তাহলে তো সৌদি আরবের সঙ্গে আমাদের তফাৎ থাকবে কি? আমরা তো সৌদি আরব হওয়ার জন্য বাংলাদেশ করিনি। সুতরাং আমি মনে করি যেই করুক, যেই সরকারই করুক, আমরা অতীতেও দাঁড়িয়েছি, আমরা এখনো দাঁড়াবো, ভবিষ্যতে দাঁড়াবো। হয়তো আমাদের বিপক্ষে আবার আরো প্রতিবন্ধকতা হবে, হয়তো আমাদেরকে একঘরে রাখা হবে, হয়তো আমরা রাস্তায় বেরোতে পারবো না, কিন্তু আমরা যা করে এসেছি তা থেকে আজ পর্যন্ত আপনি বলেন আমাদেরকে কি নড়েছি আমরা? তাইলে আর কয় বছর বাঁচবো? তাইলে আমরা এই কয় বছরকে নড়বো?
এটাকে আপনারা বিশ্বাস করেন আপনি? আমি এখানে একটি কথা বলতে চাই, ধর্ম নিরপেক্ষতার কোনো বিকল্প নেই, কিন্তু তার সঙ্গে যদি সোশ্যাল জাস্টিস না হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা চলবে না। সোশ্যাল জাস্টিস ফর অল মানে যারা তোলায় তারা তোলায় আছে, যারা উপরে তারা উপরে আর উপরে চলে যাচ্ছে। যেরকম কয়েকদিন আগে আপনি কাগজে দেখলেন যে আমাদের বিশ্বে ওই 50টা ফ্যামিলি, জি, আর আমাদের দেশে 1%, মানে 1% যারা আমাদের দেশে 5টা ফ্যামিলি আদানি আম্বানি এসব নিয়ে তারা 30% প্রপার্টিকে কন্ট্রোল করে। সেই সঙ্গে সঙ্গে যদি সোশ্যাল জাস্টিস আন্দোলন সঙ্গে সঙ্গে যদি না চলে, সোশ্যাল জাস্টিসের জন্য যদি আমরা রাস্তায় না নামি, তাহলে শুধু ধর্ম নিরপেক্ষতা চলবে না। আর একটি শেষ কথা বলি আপনাকে, ধর্ম নিরপেক্ষতা হচ্ছে যে আপনি ধর্মকে আপনি ব্যক্তিগত ওখানে রাখুন। আপনি যদি ধর্মকে নিয়ে আমার যেরকম বলা হয় যে সর্বধর্ম সম্ভাব, আজ অব্দি হয়েছে কোনোদিন? ইতিহাসে কোনোদিন? জেরুসালাম একটা উদাহরণ আছে, 3টি ধর্মের কেন্দ্র, আজ অব্দি কোনোদিন শান্তি হয়েছে ওখানে? প্রতিদিনই হচ্ছে গন্ডগোল, চলছে। হ্যাঁ, একজন আরেকজনকে মারছে। প্রথমে খ্রিস্টান ভার্সেস জু ছিল, এখন খ্রিস্টান ভার্সেস জু ভার্সেস মুসলিম, এটা চলছে। ধর্মকে নিয়ে আপনি কিন্তু যদি আপনি মনে করেন সব ধর্মকে নিয়ে আমরা একটা শান্তি স্থাপনা করবো আর সব এক হয়ে যাবে, এটা সম্ভব হবে না। আমি বঙ্গবন্ধুর কথাটা বলতে চাই। উনি যেটা বলেছিলেন ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বাংলাদেশে, যে আমরা ধর্মনিরপেক্ষতা, এটা মানে হচ্ছে ধর্মহীনতা নয়। হিন্দুর ধর্ম পালন করবে, বৌদ্ধের ধর্ম পালন করবে, মুসলমানের ধর্ম পালন করবে। রাজনীতিতে নেই, রাজনীতিতে নেই এই রাজনীতি এবং রাজনীতিতে ধর্ম আনা যাবে না। তিনি বোধহয় বিশ্বের একমাত্র স্টেটসম্যান যিনি সাংবিধানিকভাবে ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ করেছে, যেটা ইউরোপও করতে পারেনি। এত সাহস কিন্তু কেউ দেখাতে পারেনি। এবং সংবিধানে ধর্ম নিরপেক্ষতাকে একেবারে উপাদান হিসেবে দেওয়া, এটাও কিন্তু কেউ সাহস দেখে করতে পারেন। তিনি করেছিলেন এবং সেটা তো এগিয়ে যাচ্ছিল। এবং তারপরে তো আপনি তার হত্যার কারণ তো এটা একটা। সুতরাং এবং আরেকটা কথা বলেছেন, আমি এমন ধর্ম নিয়ে এমন রাজনীতি চাই না যেখানে আল বদর, আল শামস বা রাজাকারের মতো উৎপত্তি হবে। এই কথাটা আমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আজকে বঙ্গবন্ধুর কতগুলি দিবস আমরা পালন করি, বঙ্গবন্ধুর নামে আমরা ভালোবেসে স্থাপনা করি, কিন্তু বঙ্গবন্ধুর মূল কথা যদি আমরা না মানি বা তার দল না মানে বা না প্রিচ করে, এবং প্রিচ করে না শুধু, আমি বলছি যে সেটা কর্মক্ষেত্রে প্রয়োগ না করে বাস্তবায়ন করা, তাহলে তো আমি বলবো যে তাহলে আর বঙ্গবন্ধুর দরকার কি এখানে? না, আমরা পুজো করি, আমরা মানি না কিছু। যেরকম গঙ্গাকে আমরা পুজো করি মা বলে, কিন্তু গঙ্গা সব ওখানে পায়খানা করবো, সব কিছু করবো, সবচেয়ে নোংরা জায়গাটা, সবচেয়ে নোংরা। গায়কে আমরা মা বলি, গো মাতা বলি, কিন্তু গায়কে আমরা যখন দুধ দেবে না ওকে ছেড়ে দেবো রাস্তায়। প্লাস্টিক খাবে, প্লাস্টিক খেয়ে মরে যাবে। মোদী সাহেব বলেছিলেন কয়েকদিন আগে, প্লাস্টিক খেয়ে বেশি গরু মারা যাচ্ছে ওখানে আমাদের দেশে। যাকে পুজো করি ওকে যদি ভালো যদি না বাসি আমরা, তাহলে শুধু পুজো করলে চলবে না, আমরা পুজো করি। মানে বিশ্বাস, বিলিভসটা থাকতে হবে যে আমি এটা করছি এবং এটা থাকা উচিত। অন্ধবিশ্বাস আমাদের, আমরা যা বলি বিশ্বাস করি না, যে জিনিসটা বিশ্বাস করি বলার সাহস করি না। হ্যাঁ আপা, যে জিনিসটা আছে এখন এই যে অসাম্প্রদায়িক, যে আপনারা যেমন মনে করেন যেটা বলেছিলেন আপনাদের দাবির একটা জায়গায় কিন্তু আপনারা চলে এসেছেন, যুদ্ধাপরাধীর বিচার। এই জায়গাটাই কিন্তু মোটামুটি ভাবে এটা কিন্তু হচ্ছে, এটা কার্যকর হচ্ছে এবং মোটামুটি সবারই অলমোস্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি করে দেয়, উনি যেটা বললেন একটু দেরি, হয়তো অন্য কোনো কারণ আছে বা অনেক জিনিসই আছে যেগুলো এভাবে আসে না, প্রিপারেশনের ব্যাপার আছে হয়তো। কিন্তু এই অসাম্প্রদায়িক জায়গাটাকে আপনি কিভাবে করবেন? আমাদের প্রথম কথাই হলো 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। 72-এর সংবিধানে 4 মূলনীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতা, এবং ধর্মনিরপেক্ষতা বলতে বঙ্গবন্ধু কি বলতে চেয়েছিলেন সেটা মুনতাসির মামুন বলল। সবাই যে যার ধর্ম পালন করবে, ধর্মের নামে হানাহানি হবে না, বৈষম্য হবে না মানুষের মধ্যে, আমরা দেশ রাষ্ট্র সবার, রাষ্ট্রের সবাই একরকম ভাবে চলবে। এই জিনিসটা তো বন্ধ করে দেওয়া হলো রাষ্ট্রধর্ম ইসলাম করে। এটা তো এরশাদ করলেন। এরশাদ তো ধর্মের প্রতি ভালোবাসার জন্য করেন নাই, ওনার রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য করেছিলেন। এবং তারপর থেকে তো এই দেশে সাম্প্রদায়িকতা আরো মাথাচাড়া দিয়ে উঠলো, এবং এই এখনো সেইটা কিন্তু আছে। এই রাষ্ট্রধর্ম ইসলাম আমরা বঙ্গবন্ধু তো করেন নাই। বঙ্গবন্ধু এই সমাধান হলো আপনার অসাম্প্রদায়িক দেশ যদি আমরা করতে চাই, আমাদের বঙ্গবন্ধুর সংবিধানে ফিরে যেতে হবে। এবং এই যখন আমার ওই যে মূল নীতির একটি যেটি
লঙ্ঘন করেছিল, জিয়াউর রহমান বাতিল করে দিয়েছিল, আর রাষ্ট্রধর্ম ইসলাম করে এরশাদ এটাকে আরো মানে নিচের নামে এনেছিল, সেইখানে আমরা ফিরে যাব। যদি যেতে পারি তাহলে আমার মনে হয় যে তখন এই যে সাম্প্রদায়িকতা, এই যে এখন যেহেতু সংবিধান তাদের ছাড় দিচ্ছে, সংবিধানের মধ্যে আছে রাষ্ট্রধর্ম ইসলাম, সেই রাষ্ট্রধর্ম ইসলাম এই ভিত্তিতেই এই সাম্প্রদায়িক। একটা আপা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। স্যার, আমার নাম আশফাক। আমি সংক্ষেপে শুধু এতটুকুই জানতে চাচ্ছি যে আসলে নির্মূল কমিটির 25 বছর হয়েছে, তো আমার কাছে যতটুকু মনে হয় জাস্ট এতটুকুই জানাতে চাচ্ছি যে আসলে কি নির্মূল কমিটি তার মানে মূল উদ্দেশ্য থেকে কি বিচ্যুত হয়নি? একটা কথা এখন প্রচলিত আছে যে আসলে নির্মূল কমিটির মানে কার্যক্রম বা এই কাজটা যেভাবে আগাচ্ছে এটা অনেকটা রাজনৈতিক হয়ে গেছে। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। একদম ঠিক বলেছেন স্যার। আমি তো এই কথা আগেই বলেছি, আপনারা তো এত সহজভাবে বিষয়টা দেখলে হবে না। ঘাতক দালালদের বিচার চাওয়া তো রাজনীতি, তো ওইটা যদি রাজনীতি হয় গ্রহণ করতে পারেন, তো অন্য বিষয় গ্রহণ করতে আপত্তি কি? প্রশ্নটা যেখানে আসছে যে আমরা তো ঘাতক দালালদের বিচার, আমি আগেই বলেছি যে প্রাসঙ্গিকতার প্রশ্ন এখানে তোলা হয়, কিন্তু আমরা তো বলেছি সেই উৎস থেকে যা যা সঞ্চারিত হচ্ছে সেগুলির আমরা এখনো করবো। সুতরাং প্রাসঙ্গিকতাও শেষ হয়ে যায়নি, আমরা কোনো বিচ্যুতি হয়নি। আমরা কি এখনো ট্রাইব্যুনাল সরাবার ব্যাপারে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, আমরা কি সেটার জন্য আন্দোলন করিনি? দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতির মানেটা কি? সবকিছুতে রাজনীতি, রাজনীতি বাইরেটা কি? আমি বিএনপির মানে কথা যদি এরকম বলি তাহলে রাজনীতি, না বললে রাজনীতি না, এটা তো হয় না। রাজনীতি অসচেতন মানুষ আর তরিতরকারির মধ্যে খুব একটা তফাৎ নেই। আমরা রাজনীতি করেছি, আমরা রাজনীতি করব। দ্বিতীয়ত কথা হচ্ছে অনেকে এই ইঙ্গিতটা দেন যে আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা কি সম্পর্ক আছে। আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে তারা ভোট দিয়ে থাকেন যে আওয়ামী লীগ বলে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, আমরা কি মুক্তিযুদ্ধের বিরোধী? আমরা তো সেটারই মুক্তিযুদ্ধকে সমর্থন করব। একটা কথা সবাইকে পরিষ্কারভাবে জানানো উচিত, যেই দাবি আমরা করছি সেই দাবিতে তো খালেদা জিয়া কখনো আসেননি, আমাদেরকে রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তো জেলে গেছি, মানে রিমান্ডে গেছি, কিন্তু শেখ হাসিনা তো প্রথম দিন থেকে ডে 1 থেকে আমাদের সহায়তা করেছেন। তো তার বলা কি, তার কথা বলা কি তাহলে কি আওয়ামী লীগ হয়ে যাওয়া? আবার আওয়ামী লীগ যখন নাকি বিচার করেনি বা বন্ধ হয়ে গেছে তখন কি আমরা রুখে দাঁড়াইনি? কিন্তু এটা তো আপনাকে বলতে হবে যে গণ আদালত যেমন শেখ হাসিনা করেছিলেন, মানে সাহায্য করেছিলেন, এই বিচারটা তো শেখ হাসিনাই করেছেন। এটা কি খালেদা জিয়া করেছে? এটা কি মতিউর রহমান নিজামী করেছে? এটা কি এরশাদ করেছে? এটা কি জিয়াউর রহমান করেছে? এমনকি বঙ্গবন্ধু কি করেছেন? এটা তো শেখ হাসিনা করেছেন। আমি যদি সেই কারণে শেখ হাসিনাকে সমর্থন করি, এটা কিসের রাজনীতি হলো? আর কেন আমরা ভোট দেই না? এবং আপনারা যখন ভোট দেন তখন কি রাজনীতি না বুঝে ভোট দেন? ভোট দেওয়া রাজনীতি। সুতরাং এই ব্যাপারে পরিষ্কার হওয়া উচিত, সবকিছু রাজনীতির অন্তর্গত। এবং আমরা একটা সঠিক ন্যায্য রাজনীতির কথা বলছি। আমরা কিন্তু দলিতদের কথা বলি, আমরা কিন্তু উনি যে কথাটা বললেন যে সামাজিক ন্যায্যতার কথা বলি। হ্যাঁ, প্রাধান্য পায় যে জামাতের যে রাজনীতি, যেটাকে আমরা বলছি যাদের নিষিদ্ধ করতে হবে জামাতকে, আমরা কিন্তু বলেছি এখনো যে শান্তি কমিটি আলবদর এজ এ সংগঠন তাদের বিচার করতে হবে, এই কথাও কিন্তু আমরা বলেছি। যেমন ট্রাইব্যুনাল সরাবার কথা হলো, আমরা কজনকে রুখিয়ে দিচ্ছি। এবং দুজন মন্ত্রী কই, বিএনপির দুজন মন্ত্রী কি আদালত অবমাননাতে অভিযুক্ত হয়েছে? জামাত ইসলামের মন্ত্রীকে আদালত অবমাননা হয়েছে? কিন্তু এই ট্রাইব্যুনাল সরাবার ব্যাপারে যখন এটা কথাটা হয়, কয়জন আপনারা এসেছিলেন যারা এই কথা বললেন? আমরাই তো এসেছি, আমরাই তো বলেছি, এবং তারা দণ্ডিত হয়েছেন। সিদ্ধান্ত হয়েছে যে ট্রাইব্যুনাল, এবং স্বদেশ রায় যিনি জনকণ্ঠের, তিনি তো লিখে দণ্ডিত হলেন। তো সুতরাং আমরা দেশের পক্ষে বলি। দেশের পক্ষে বলা কি রাজনীতি? অবশ্যই, যদি তাই তো হয়, দেশই তো রাজনীতি। দেশের রাজনীতি ছাড়া দেশ আছে? তো দেশের পক্ষে যখন বলবো, মুক্তিযুদ্ধের পক্ষে যখন বলবো, এটা যদি কেউ রাজনীতি মনে করে তো হোক, রাজনীতি রাজি আছে আমরা। হ্যাঁ, আমরা এই রাজনীতি করি, মানুষের রাজনীতি করি, নিরপেক্ষ ধর্মনিরপেক্ষতা রাজনীতি করি, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করি। অবশ্যই করি। যেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, যেই মুক্তিযুদ্ধের যোদ্ধাদের রক্তের দেশের মাটি ভেজা, এর মধ্যে আজকে মানুষ এত বড় বড় চাকরি করছেন, আপনার ফ্যাক্টরি করছেন, ইন্ডাস্ট্রি করছেন। আজকে যদি পাকিস্তান থাকতো, করতে পারতেন না। কাজে এই মুক্তিযুদ্ধের পক্ষের ভোট দেওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করা, এটা যদি রাজনীতি হয়ে থাকতো, অবশ্যই সেই রাজনীতি আমরা করব।
আজীবন চালিয়ে যাব। শেষ পর্যায়ে আমরা আছি। ওই যে উনি যেটা টেলিফোন করে কথা বলেছিলেন, বলছেন যে এটা কি এক ধরনের রাজনীতি হয়ে যাচ্ছে না? উনি যেটা বললেন যে এটা রাজনীতি কি জন্য, প্রত্যেকটা মানুষের জীবন তো একটা রাষ্ট্র নিজেই রাজনীতি, এবং সেই জায়গা থেকে উঠে আসছে এবং এখানে লড়াই করে যুদ্ধ করে হাজার হাজার মানুষ মারা গেছে। হ্যাঁ, তার বিনিময়ে কিন্তু আমাদের দেশটাতে আপনারা ভালো করে জানেন যে আমাদের এখানে কি আছে। সেক্ষেত্রে আপনার ইয়াটা কি, মানবাধিকার কর্মী হিসাবে যদি বলি আপনাকে? না, শুনুন, আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি। তার সঙ্গে সঙ্গে আমি মানুষকে ভালোবাসি। মানুষকে বাদ দিয়ে রাষ্ট্র হয় না। মানুষ আমাদের দেশের হোক কি পাকিস্তানের হোক কি বাংলাদেশের হোক, সবাইকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমরা মানুষ হিসাবে যদি একজোট না হই, তাহলে আগামী বছরে কি হবে বলা খুব মুশকিল আছে। যেন আমেরিকা একটা পরিবর্তন হয়েছে, ট্রাম্প আসছে। ফিলিপিনে একজন পাগলের মতন রাষ্ট্রপতি এসে গেছেন, তিনি কখন কি বলবেন, কেউ নিজে হাতে গুলি করে মেরে দিচ্ছেন। ও ড্রাগের কারবার করে মেরে দিলাম আমি, কোনো ন্যায় বিচার কিছুই হবে না। একদিকে উনি আমাদের দেশেও এরকম অবস্থা চলছে। ব্রিটেনে ভদ্রমহিলা ইউরোপিয়ান ইউনিয়নকে ছেড়ে চলে যাচ্ছে। এটা এক করার চেষ্টা হয়েছিল। আমাদেরকে সাউথ এশিয়া, আপনার শেখ হাসিনা খুব ভালো কথা বলেছেন গতকাল, যে সার্ক এখনো মরে যায়নি, সার্কে এখনো উপযোগিতা রয়েছে। তো সার্ককে আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। সার্ককে, এই কান্ট্রিকে বাদ দিয়ে আমরা যদি শান্তি চাই আমরা সাউথ এশিয়াতে, হবে না। একটা দেশে যদি শান্তি হয়, সমস্ত সার্ক কান্ট্রিতে শান্তি হবে। যেমন পাকিস্তানে শান্তি হয়, আমাদের দেশে শান্তি হয়, সব জায়গায় শান্তি হয়। তো সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে করতে। কিন্তু উনি ঠিক বলেছেন, আপসহীন সংগ্রাম চলবে, কিন্তু তার সঙ্গে যারা এসব করে রাজনীতি, তাদের সঙ্গে আমরা যাব না, তাদের সমর্থন করব না। আমাদের দেশের হোক কি কোনো দেশের লোক হোক, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। অসাম্প্রদায়িক ইয়েটা দরকার, যে যারা এই সাম্প্রদায়িক জিনিসগুলোকে উস্কিয়ে দিয়ে আমাদের কমন প্রবলেম, সার্ক কান্ট্রি সব দেশেরই প্রবলেম এটা। আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে। তো আমাদের সময় শেষ হয়ে গেছে। না, আমি একটা কথা বারবার বলি, দেখেন ওনার কথা বলেন, আমাদের কথা বলেন। আপনারা জানেন যে আমরা প্রায় 45 বছর রাস্তায় আছি। আমরা কি কারো রাষ্ট্রের কাছে কিছু চেয়েছি? কারো কাছে কিছু চেয়েছি? আমরা কখনো কিছু চাইনি। যারা আমাদের সঙ্গে আন্দোলন করছে তারা কি কিছু চেয়েছে? শাহরিয়ার কবির বা কিছু? না, কেউ ইলেকশনে দাঁড়ায়নি। আমরা কত কি করি না, আমরা মানুষকে ভালোবেসেছি, আমরা যুদ্ধাপরাধীর বিচার চেয়েছি, আমরা 30 লক্ষ শহীদের যে আত্মত্যাগের সম্মান করেছি, 5 লক্ষ নারী যে নির্যাতিত হয়েছেন তাদের কথা বলে রেখেছি। আমি 71 জেনারেশন, আমার পক্ষে এটা ভোলা সম্ভব নয়। আমি আর কয়দিন বাঁচব, উনি কয়দিন বাঁচবেন, উনি কয়দিন বাঁচবেন, কিন্তু যে কটি দিন আছে, আমাদের ওই 71 সালে যে 4টি বিষয় নিয়ে যুদ্ধ হয়েছিল, যেটি আমাদের সংবিধানে বিধৃত হয়েছিল, আমরা সেটার জন্য করে যাব। হ্যাঁ, আমরা কখনো পিছু হতে পারবো, কখনো আমাদের হয়তো আমরা নিষ্ক্রিয় থাকতে পারবো, কিন্তু সবসময় সোচ্চার হওয়া যাবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যতটুকু পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, আমাদের যারা সমালোচনা করছেন তাদের একবার জিজ্ঞেস করা উচিত তারা কতটুকু করেছেন, দেশের জন্য কি করেছেন তারা। আমি বলবো না যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু আমরা তো রাস্তায় থেকেছি। আজকে রাস্তায় থাকার কারণেই আজকে গণতন্ত্রের সুবাস পাচ্ছেন। আপনার খেয়াল নেই, আপনিও তো ছিলেন এরশাদের সময়, আমাদের রাস্তায় দেখেননি আপনি? আপনার জিয়ার সময় আমাদেরকে দেখেননি? খালেদা জিয়ার সময় আমরা দেখেননি? আমরা তো 90 গণ আন্দোলনে দেখেননি? তা আমরা তো সবসময় একই পথে আছি। আমাদের সঙ্গে অনেকে এসেছেন, অনেকে চলে গেছেন, অনেকে ভিন্ন শিবিরে বলেছেন, অনেকে বলেছেন আমরা নিরপেক্ষ। নিরপেক্ষতার মানে হচ্ছে স্থিতি অবস্থা, অর্থাৎ বিএনপি জামাত ঠিক আছে, আওয়ামী লীগ ঠিক আছে, তারা রাজনীতি করে, আমরা ধরো নিরপেক্ষ। এত বড় উপরে উঠার কোনো দরকার নেই। মাটিতে থাকুন, মানুষের জন্য কাজ করুন, আমরা যেভাবে করছি। এবং আমি সবশেষে আমাদের সঙ্গে যারা এতদিন করেছেন, মারা গেছেন, প্রয়াত হয়েছেন, দেখে যেতে পারেননি, আফসোস করে গেছেন। কবির চৌধুরী মৃত্যুর আগেও আমাকে বলেছিলেন, মামুন দেখে যেতে পারলাম না, তোমরা তো দেখে যেতে পারবে। আমি তাদের কথা স্মরণ করি। আমাদের অনেকে নিহত হয়েছেন, মারা গেছে, মেরে ফেলা হয়েছে, জেল খেটেছেন, আমরা তাদের কথা স্মরণ করি। অনেকে নির্যাতিত হয়েছেন, তাদের কথা স্মরণ করি। এবং 25 বছরে অনেক লম্বা সময় আমরা তাদের ভুলিনি দেখেই আমরা এখনো বলছি আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমরা দাঁড়িয়ে আছি। স্যার শেষ বলতে চাই এইটার সঙ্গে যোগ দিয়ে, যে মুক্তিযুদ্ধের দেশ, এটা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আজীবন এটা করে যাব। আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্যার, আপনাকেও ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।